হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পোর্টস আড্ডা। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব আইপিএল এর মিড সিজনের টিম অ্যানালিসিস সম্পর্কে। তো প্রথম দিন আজকে আমরা যে টিমটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের শহর কলকাতা, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে। দেখো, কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যে কথাটা বলতে হয়, অকশনের শুরুতেও তাদের নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে, কিছু তো ভুল হয়েছেই, যেমন শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়া। এখানে টিম ম্যানেজমেন্টের কোথাও না কোথাও একটা ভুল ছিল না ঠিক ছিল, সেটা সময় তো কথা বলেছেই। তো এই ধরনের ডিসিশন ছিল। তারাও শ্রেয়াস আইয়ারকে রাখতে চায়নি, শ্রেয়াস আইয়ার নিজেও থাকেনি। আলটিমেটলি বোথ অফ সাইডে কোথাও একটা প্রবলেম ছিল। তারপরে কোথাও না কোথাও আইপিএল ম্যাচ শুরু হলো। কলকাতাকে আমরা যেই হিসাবে আশা করেছিলাম, কলকাতাকে নিয়ে যে ধরনের এক্সপেকটেশন ছিল, তার কোনো অংশে কলকাতা পৌঁছাতে পারেনি কোনোভাবেই। সেটা তুমি ব্যাটিং বোলিং যেদিক থেকেই দেখো। কলকাতাকে আমরাও যখন নাকি আমরা কয়েকজন মিলিয়ে একসাথে কলকাতা বা আদার্স টিমগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা সবাই কলকাতাকে অনেকটা হাইরেট করেছিলাম। হাইরেট করার কারণও ছিল কলকাতা যে ধরনের টিম, যে ধরনের প্লেয়ার ছিল, তাতে হাইরেট করারই কথা। তো এখন অনেকটাই আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে। মিড সিজন চলে এসছে, অলরেডি 8টা ম্যাচ খেলা হয়ে গেছে কলকাতা। 7টায় মিড সিজন হওয়ার কথা ছিল, কিন্তু 8টা অলরেডি কলকাতা খেলে নিয়েছে। সেখানে দাঁড়িয়ে অনেক কিছুই আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা আজকে যেটা করব, এই মিড সিজনে দাঁড়িয়ে প্রত্যেকটা টিম সম্পর্কে আমরা ডেপথে আলোচনা করব। আর আলোচনা যখন আমরা করব, আলোচনাটাকে আমরা এইভাবেই করব, তাদের ব্যাটিংয়ের পাওয়ার প্লে হিসাবে তাকে কত দেওয়া যায়। মানে আলটিমেটলি আমরা যেটা হিসাব করেছি, টোটাল 100তে কোন টিম কত পাচ্ছে সেটা দেখব। তার মধ্যে থেকে আমরা পাওয়ার প্লেটাকে, ব্যাটিং পাওয়ার প্লেতে আমরা টিমকে 11 দিচ্ছি। মিডিল ওভারে আমরা 9 করে দেব প্রত্যেকটা টিমকে। ডেথ ওভারে দিচ্ছি 10 করে। বোলিং পাওয়ার প্লেতেও আমরা একইভাবে দিচ্ছি 11। বোলিংয়ের ডেথ ওভারে দেবো 9, আর বোলিংয়ের মিডিল ওভারে দেবো 9 আর ডেথ ওভারে দেবো 10। এই হয়ে গেল এখান থেকে 30 পয়েন্ট এখান থেকে হয়ে গেল 60। বাকি হোম গ্রাউন্ড হিসাবে আমরা 10 পয়েন্ট দেব। ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করার জন্য আমরা 5 পয়েন্ট দেব। এরপরে আমরা দেব ফিল্ডিংয়ে 3 পয়েন্ট। আইপিএলে যে প্লেয়ারের যে ধরনের এক্সপিরিয়েন্স আছে সেই হিসাবে টিমে কতটুকু ইউটিলাইজ করেছে সেই হিসাবে আমরা 8 পয়েন্ট দেব। ওনার ভিশন, মানে ওনার বলো, যেরকমভাবে ম্যানেজমেন্ট বলো, যেভাবে তারা টিমকে চালাচ্ছে, তার উপরে বেস করে আমরা দেব 8 পয়েন্ট। আর কো লিডারদের হিসাবে দেব, কো লিডার ব্যাটিংয়ের 3 আর বোলিংয়ের 3। এই যে পয়েন্টটার কথা বললাম, এই সমস্ত পয়েন্ট মিলিয়ে হয় 100 পয়েন্ট। আর এই 100 পয়েন্টে কোন টিম কত পায় সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো কলকাতাকে নিয়ে আশা তো অনেক ছিল, কিন্তু আলটিমেটলি যেটা দেখা গেল, কলকাতা সেই আশার কোনো অংশেই পৌঁছাতে পারেনি। অন্তত এই সিজনে দাঁড়িয়ে তো এটাই মনে হয়েছে। একটা খুবই বাজে পারফরমেন্স, মিডিল অর্ডার থেকে শুরু করে ব্যাটিংয়ে বিশেষ করে খুব বাজে পারফরমেন্স। তো আমরা যদি কলকাতার ব্যাটিংয়ের দিকে দেখি, আর কলকাতার ব্যাটিংয়ের দিকে পাওয়ার প্লের দিক যদি দেখি, কলকাতা রাজস্থানের বিরুদ্ধে যে ম্যাচটা খেলেছিল, পাওয়ার প্লেতে ভালো পারফরমেন্স করেছিল। চেন্নাইয়ের সাথেও ভালো পারফরমেন্স করেছিল। পাঞ্জাবের সাথেও 4টে উইকেট চলে গেছিল ঠিকই, কিন্তু যেই পারফরমেন্সটা করেছিল ঠিকঠাক, মানে রান ঠিকঠাক করেছিল। তো পাঞ্জাবের সাথে মোটামুটি পাওয়ার প্লেতে ভালোই করেছিল। আরসিবির সাথে কলকাতা পাওয়ার প্লেতে ভালো করেছে। এসআরএইচ এর সাথেও ঠিক আছে, ভালো করেছে। এলএসজির সাথে তো দুর্দান্ত ব্যাটিং করেছে। তো কলকাতার যদি পাওয়ার প্লে ব্যাটিং দেখি, সেক্ষেত্রে কুইন্টেন ডিকক না চললেও, সুনীল নারিন রেগুলার না চললেও, কলকাতাকে এখানে দাঁড়িয়ে আমরা 11তে 8 তো অন্তত দিতে পারি। তো আমরা এখানটায় কলকাতাকে ব্যাটিং পাওয়ার প্লে হিসাবে 11তে 8 দিচ্ছি। এরপরে আসছে কলকাতার মিডিল অর্ডার। কলকাতার মিডিল অর্ডার যদি দেখো, প্রথমত আজিঙ্কে রাহানে একা একটা প্লেয়ার যে টপ অর্ডারেই তাকে ধরা যায়, মোটামুটি খেলে দিয়েছে। সে যে কয়েকদিন মিডিল অর্ডারে খেলেছে ঠিক আছে, বাকি মিডিল অর্ডারে তুমি যাকেই ধরবে না, খুব বাজে পারফরমেন্স। মানে নাম হিসাবে তুমি যদি রাসেল দেখো, কিরকম প্লেয়ার আর কি পারফরমেন্স। আমাদের রিঙ্কু সিং
কি পারফরমেন্স দেখেছো, তুমি রামানদীপকে দেখো কি পারফরমেন্স দেখেছো, রঘুবংশী, মানে কলকাতা ঠিকঠাক যদি দেখো মিডিল ওভারে একটা ম্যাচেই ঠিকঠাক পারফর্ম করেছিল, সেটা হচ্ছে রাজস্থানের সাথে। বাকি কলকাতার কোনো মিডিল অর্ডারে ঠিকঠাক পারফরমেন্স নেই। তো এখানে আমরা বলেছিলাম 9-এর ভিতরে রেট করব মিডিল ওভারটা। তো সব মিলিয়ে কলকাতার মিডিল অর্ডারে আমি এই মুহূর্তে যেটা দিচ্ছি সেটা হচ্ছে 4-এর বেশি কলকাতাকে 9-এ দেওয়া যায় না এই মিডিল অর্ডারে, মানে খুবই বাজে কলকাতার এই মিডিল অর্ডারটা। কলকাতাকে তো এই সিজনে ভুগিয়েছে। অনেকগুলো ম্যাচ ছিল কলকাতার জিতে যাওয়ার ম্যাচ, লখনৌ এর ম্যাচ থেকে শুরু করে আরসিবির সাথে একটা ভালো জায়গায় চলে গিয়ে সেখান থেকে ফিরে আসা, এই মিডিল অর্ডারের জন্য পাঞ্জাবের সাথে জেতা ম্যাচ হাতছাড়া হওয়া, এগুলো তো আছেই। তো সব মিলিয়ে মিডিল ওভারের ব্যাটিং এর দিক থেকে হিসাব করলে কলকাতাকে আমি 9 দিচ্ছি 4। এরপরে আমরা যদি দেখি ডেথ ওভার ব্যাটিং এ কলকাতা মানে জাস্ট কিছু বলার নেই। ডেথ ওভার কলকাতার ব্যাটিং এ কে কে ছিল, ছিল রাসেল, ছিল রিঙ্কু সিং, ছিল রমনদীপ সিং, ছিল এরা তিনজন ছাড়াও আরো একজন ছিল, নাম এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, কলকাতার আমরা যদি ডেথ ওভারের দিকে ব্যাটিং দেখি না, যেই রাসেলকে নিয়ে এত একটা আশার ভিতরে ছিল, কিছু ম্যাচে মইন আলীর কথাও আমরা ভুলে যাচ্ছিলাম। তো সব মিলিয়ে ডেথ ওভার ব্যাটিং এর জন্য কলকাতা যে বেশিরভাগ ম্যাচ হেরেছে না, ডেথ ওভার ব্যাটিং এর জন্য। এই ডেথ ওভার ব্যাটিংটা যদি কলকাতার ভালো হতো, অলরেডি কলকাতা 8টা ম্যাচ খেলে 3টে জিতেছে আর 5টা হেরেছে। এর মধ্যে থেকে আরো তো 2 থেকে 3টে ম্যাচ তাদের অ্যাড হতেই পারত, আর অ্যাড হলে কলকাতা এখন কিন্তু টেবিল টপ পজিশনেও থাকতে পারত। সব মিলিয়ে কলকাতার ডেথ ওভার ব্যাটিং খুবই বাজে হয়েছে। তো ডেথ ওভার ব্যাটিং এ আমরা বলেছিলাম 10-এ রেট করব। তো 10-এ কলকাতাকে 3-এর বেশি তো এখানে দেওয়া যাচ্ছে না, তাই কলকাতাকে 10-এ দিলাম 3। এবার চলে আসছি আমরা কলকাতার বোলিং এর দিকে কি বা বলবো। পাওয়ার প্লের দিকে যদি দেখি, তাও কিছুটা ওকে পারফরমেন্স দিয়েছে, মানে বোলিং এর দিকে পাওয়ার প্লেতে। যেমন রাজস্থানের বিরুদ্ধে পাওয়ার প্লেতে কলকাতা খুব ভালো বোলিং করেছে, সিএসকে এর সাথে খুব ভালো বোলিং করেছে, পাঞ্জাব কিংসের সাথেও সেই ম্যাচটা হেরেছে, কিন্তু যদি বোলিং দেখো না, দুর্দান্ত বোলিং করেছে। তো 3টে ম্যাচ তো ওভারঅল ভালো বোলিং করেছে, আর বাকি 5টা ম্যাচে খুব একটা আমরা বোলিং এর কিচ্ছু দেখিনি। আর রিসেন্টলি যে জিটির ম্যাচটা হলো, তো উইকেটই পড়েনি। তো কোথাও না কোথাও পাওয়ার প্লের যে নাকি বোলিং, সেটাও তো কলকাতার কোথাও না কোথাও কনসার্ন আছেই। তো সব মিলিয়ে পাওয়ার প্লে বোলিং এর দিকে দেখে কলকাতাকে আমি 11-তে 6 দিচ্ছি, 6-এর বেশি দেওয়া যাবে না। এরপরে আসছি কলকাতার মিডিল ওভার ফেজে বোলিং যদি আমরা দেখো, কিছু ম্যাচে হর্ষিত রানা, কিছু ম্যাচে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, 1-2 ম্যাচে রাসেল একটা উইকেট করে নিয়েছে। তো মোটামুটি একটা ওকে মিডিল ওভারে তাও কোথাও না কোথাও ভালোই করেছে। যেমন রাজস্থানের সাথে নো ডাউট খুব ভালো করেছিল মিডিল অর্ডারে, সিএসকে এর সাথে খুব ভালো করেছে, পাঞ্জাব কিংসের সাথে ভালো করেছে। যদি দেখো আরসিবির সাথে তো কোনো দরকারই পড়েনি মিডিল ওভারে, লখনৌ এর সাথেও ভালো করেনি। তো সব মিলিয়ে যদি মিডিল ওভারে দিতে হয় একটা ওকে। আর মিডিল ওভারে যদি আমরা কোথাও না কোথাও আগের দিনের ম্যাচ দেখি, গুজরাটের যে নাকি উইকেট যেটুকুই যে 1-2 নিয়েছে, সেই দুটো নিয়েছে কিন্তু মিডিল ওভার ফেসে। তো সব মিলিয়ে মিডিল ওভারে 9-এ আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে কলকাতাকে 6, 9-এ 6। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কলকাতার ডেথ ওভার। আর ডেথ ওভারের দিকে দেখতে গেলে রাজস্থানের সাথে নো ডাউট খুব ভালো করেছে ডেথ ওভার, সিএসকে এর সাথে ভালো করেছে, পাঞ্জাব কিংসের সাথে ভালো করেছে, এসআরএইচ এর সাথে যেই ম্যাচটা সেটাতেও ডেথ ওভার কলকাতা অনেকটাই ভালো করেছে। আর রিসেন্ট জিটির ম্যাচ তো দেখলেই, ডেথ ওভার মানে ওটা কি ছিল জানি না। সব মিলিয়ে ডেথ ওভার বোলিংও আমার কাছে তো কনসার্ন লেগেছে কলকাতার। তাও 10-এ আমি ডেথ ওভার বোলিং এর ক্ষেত্রে কলকাতাকে হিসাব করলে আমি এই মুহূর্তে দিচ্ছি 10-এ 5। এর বেশি আমার মতে মনে হয় দেওয়া যায় না। এরপরে আসছি কলকাতার হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ। দেখো, আইপিএল এর প্রত্যেকটা টিমই কোথাও না কোথাও তাদের হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ নিয়ে থাকে। এখানে সেটা পিচের দিক থেকে বলো অ্যান্ড আদার্স দিক থেকে, এটা ভুল কিছু নেই।
তো হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজও আইপিএল এর টিমের পারফরমেন্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর হোম গ্রাউন্ডের এই যে নাকি পিচ বলো আর আলাদা যে পরিবেশ, এর উপরে ভিত্তি করেই কোথাও না কোথাও টিমের পারফরমেন্সও আসে। সেখানে দাঁড়িয়ে একটা দুটো ম্যাচে আমার মনে পড়ছে আজিঙ্কে রাহানে নিজেও বলেছিল সে পিচ নিয়ে ততটা খুশি না। তো কোথাও না কোথাও হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ মনে হয় কলকাতা সেভাবে কাজে লাগাতে পারেনি। তার কারণ কলকাতার কাছে যেরকম ভাবে স্পিনার আছে, যেই স্পিনার ফ্রেন্ডলি উইকেট কলকাতা সবসময় চায়, সেই স্পিনার ফ্রেন্ডলি উইকেট কিন্তু কোথাও না কোথাও কলকাতা পায়নি বলে আমার মনে হয়। এখানে যদি কলকাতাকে খুব বেশি করে স্পিন ফ্রেন্ডলি উইকেট দেওয়া হতো, কলকাতা মনে হয় আরো একটু বেটার পারফরমেন্স করতে পারতো। অলরেডি কলকাতা 2-3টে ম্যাচ এত ক্লোজ হেরেছে, সেগুলো জিতলে আজ হয়তো কলকাতা টেবিল টপের দিকেও থাকতে পারতো। তো সব মিলিয়ে যদি হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ দেখতে হয়, কলকাতা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 4টে ম্যাচ হোম গ্রাউন্ডে খেলে নিয়েছে, আর সেখানে জিতেছে মাত্র একটা ম্যাচ। তাছাড়া আজিঙ্কে রাহানেও কোথাও না কোথাও হোম গ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলেছে যে কেন তাদের মতো করে পিচ বানানো হচ্ছে না তারা যেরকম চাইছে। সব মিলিয়ে যদি হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ যদি দেখতে হয়, তো কলকাতা মনে হয় খুব ডিসেন্ট একটা হোম গ্রাউন্ডের লাভ পেয়েছে। সব মিলিয়ে হোম গ্রাউন্ডে আমরা বলেছিলাম 10-এ দেবো, রেট করব। তো 10-এ হোম গ্রাউন্ডে আমরা রেট করছি কলকাতাকে 5। এরপরে ইম্প্যাক্ট প্লেয়ার, কলকাতার দিকে দেখলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কলকাতা তো সেরকম ইম্প্যাক্ট প্লেয়ার ইউটিলাইজ করেনি। বেশিরভাগ দিনই কলকাতার ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমরা অঙ্কুশ রঘুবংশীকে দেখেছি। তো লাস্ট যদি জিটির ম্যাচও দেখো, একমাত্র প্লেয়ার রঘুবংশী, যে পুরো ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরেও লাস্টের দিকে এসে সামথিং 13 বা 19 বলে 27 টাইপের এরকম একটা ইনিংস খেলেছে, যেটা নাকি টিমের মান সম্মান বাঁচানোর ক্ষেত্রে আরো একবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার কারণ এর আগেও আমরা দেখেছি পাঞ্জাব কিংসের সাথে কি বাজেভাবে একটা পরাজয়। তো সব মিলিয়ে যদি বলা হয়, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কুশ রঘুবংশীকে ব্যবহার করেছে। আর কোথাও না কোথাও এমআই, এসআরএইচ আর জিটির সাথে যে ম্যাচগুলো ছিল, এমআই এর ম্যাচটাতেও সেখানে মোটামুটি একটা ডিসেন্ট ভালো পারফরমেন্স দিয়ে গেছে রঘুবংশী। তো সব মিলিয়ে যদি ইম্প্যাক্ট প্লেয়ার ইউটিলাইজের ব্যাপার হয়, সেখানে আমরা 5-এ কলকাতাকে রেট করব 2। এরপরে আসছে ফিল্ডিং এর ব্যাপার। ফিল্ডিংয়েও কিন্তু কলকাতা একদমই ডিসেন্ট পারফর্ম করেছে, মানে খুব ভালো কোনো পারফর্ম করেনি। ইনফ্যাক্ট মুম্বাইয়ের ম্যাচে তো অনেক ক্যাচ মিস হয়েছে, অনেক কিছু। যাই হোক, ফিল্ডিংয়ে কলকাতাকে পয়েন্ট দিতে হলে ডিসেন্ট। 3-এ আমরা ফিল্ডিংয়ে বলেছিলাম রেট করব, তো 3-এ আমরা কলকাতাকে দিচ্ছি 1.5। এরপরে আসছে আইপিএল এক্সপিরিয়েন্স, যেখানে আমরা বলেছিলাম 8-এ রেট করব। তো যদি আইপিএল এক্সপিরিয়েন্সের দিকে দেখতে হয়, কলকাতার মোটামুটি কিন্তু কোর গ্রুপটাকে রিটেন করেছিল। তারপরেও কোর গ্রুপ রিটেন করতে গিয়ে যেটা নাকি হয়েছিল, ফিল সল্ট আর শ্রেয়াস আইয়ারকে তারা যেতে দিয়েছে। সেটা শ্রেয়াস আইয়ারের সাথে যেটা হয়েছে জানোই, গৌতম গম্ভীর আর যে নাকি সাপোর্টিং ম্যানেজমেন্টকে কলকাতা কোথাও না কোথাও বেশি গুরুত্ব দিয়েছিল। হয়তো শ্রেয়াস আইয়ারের সেটা ভালো লাগেনি। যাই হোক, দুই দিক থেকেই কোনো একটা প্রবলেম ছিল, যে কারণে শ্রেয়াস আইয়ারকে যেতে দিয়েছে। কিন্তু এই যে ফিল সল্টকে যেতে দেওয়া আর বোলিং এর দিকে মিচেল স্টার্ককে যেতে দেওয়া, কলকাতাকে কিন্তু খুব বেশি পরিমাণে ভুগিয়েছে। কারণ বোলিং এর দিকে মিচেল স্টার্ক যে টিমে গেছে, দিল্লিতে খুব ভালো পারফরমেন্স করছে একের পর এক। ফিল সল্টও আরসিবিতে গিয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে। তো দুটোই কিন্তু কলকাতাকে অনেক গুণ ভাবিয়েছে। বাকি যে প্লেয়ারগুলো ছিল, ডিকক আইপিএল এর এক্সপিরিয়েন্স আছে, খুব ভালো প্লেয়ার, কিন্তু সেই যে এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগানো, সেটা আমরা দেখিনি। তোমরা রাসেলকে দেখতে পারো, রাহানেকে দেখতে পারো, রিঙ্কু সিংকে দেখতে পারো, বৈভব অরোরা থেকে শুরু করে সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর কাছ থেকে যে আশা করা হয়েছিল সেটা পাওয়া যায়নি এক প্রকার। তো সব মিলিয়ে যদি আইপিএল এক্সপিরিয়েন্সের দিকে দেখতে হয়, যে প্লেয়ারগুলো আইপিএল এর এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে কলকাতার হয়ে ভালো করেছে, সেখানেও কলকাতা খুব একটা ভালো কিছু করেনি। এক্সেপশনাল হিসাবে তুমি রাহানেকে দেখতে পারো। রাহানে ভালো করেছে, মানে রাহানে যেরকম প্লেয়ার, যেভাবে আনসোল্ড ছিল তারপরেও নিয়ে এসে ক্যাপ্টেন করা হয়েছে, সেখানে ক্যাপ্টেনশিপ প্রেশার নিয়ে যেটা করেছে রাহানে ভালো করেছে। আর বাকি যাদের রাসেল টাসেলের কথা তো আর বলার কিছু নেই।
খুবই ডিসেন্ট। তো যাই হোক, আইপিএল এক্সপিরিয়েন্সের দিক থেকে আমরা 8-এ রেট করব বলেছিলাম, তো 8-এ এক্ষেত্রে আমরা কলকাতাকে দিচ্ছি 5। এরপরে আসছে ওনার ভিশন, যেখানে আমরা বলেছিলাম 8 দেবো, সেটা টোটাল ম্যানেজমেন্টের দিক দেখে আর ওনারের দিক থেকে দেখে। তো কলকাতার ওনার হিসাবে শাহরুখ খান এদের আমরা আগাগোড়াই দেখেছি সেরকম ভাবে ইন্টারফেয়ার টিমে করে না, সেটা না করাই ভালো, টিমের সাথে বন্ডিংও খুব ভালো থাকে। কিন্তু কোথাও না কোথাও এই বছর পারফরমেন্সে আমরা কলকাতার থেকে তো ভয়ানক পারফরমেন্স দেখেছি। রাহানেও আগের দিনের কলকাতার, বিশেষ করে জিটির ম্যাচে যেরকম ভাবে কলকাতার ব্যাটিং অর্ডার যেরকম ভাবে চেঞ্জ করা হলো, তো রাহানেকে যখন কোশ্চেন করা হয়েছিল, রাহানে বলেছিল আসলে আমি জানতামই না যে এরপরে ব্যাটিং অর্ডারটা কি হবে। মানে কোথাও না কোথাও একটা জিনিস দেখা যাচ্ছে যে ক্যাপ্টেন সে টিমের প্লেয়ার চুজ করছে না কে কোথায় ব্যাট করতে নামবে, তাহলে চুজ কে করছে? চুজ নিশ্চয়ই কোচ বা ম্যানেজমেন্ট কেউ তো করছে, বা উপর মহল থেকে কোনো কিছু ইনস্ট্রাকশন আসছে, কিছু হচ্ছে। তো সব মিলিয়ে এইবার কলকাতার ওনার ভিশন আমার খুব একটা ভালো লাগেনি। এখানে আমরা ওনার ভিশনের দিক থেকে কলকাতাকে আমরা দিচ্ছি 8-এ 4। এর বেশি দেওয়া আমার মনে হয় যাচ্ছে না। কলকাতার ওনার ভিশন খুব একটা ভালো লাগেনি। যেমন আমরা কালকের ম্যাচেই দেখেছিলাম, মানে দুদিন আগের ম্যাচেই দেখেছিলাম লখনৌয়ের সাথেও, মানে এদের ব্যাটিং অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে আর ক্যাপ্টেন কিছু জানে না, এটা কখনো মানা যায়? তাহলে চেঞ্জটা কে করছে যদি ক্যাপ্টেনের যদি কোনো কিছু বলারই কিছু না থাকে? এই জন্য কোথাও না কোথাও ওনার ভিশনে আমি 8-এ 4 দিচ্ছি। এরপরে আসছে কো লিডার ব্যাটিং কো লিডার। এদিক থেকে দেখতে গেলে কলকাতা কিন্তু কো লিডার ব্যাটিং এর হিসাবে সেরকম কাউকে পায়নি, আবার একেবারে পায়নি সেটা বলাও ভুল, কারণ রাহানে ওই জায়গাটা অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ লিডার নিজে কিন্তু পারফর্ম করে টিমের কাছে একটা উদাহরণ সেট করেছিল, কিন্তু টিম সেটাকে কাজে লাগায়নি। সব মিলিয়ে কো লিডার ব্যাটিং এর দিক থেকে দেখতে গেলে আমরা এখানেও দিচ্ছি 1.5 এই কারণেই দিচ্ছি, তার কারণ রাহানের পারফরমেন্স ছাড়া কোনো একটা প্লেয়ারকে কেন্দ্র করেছে বাকি যে পার্টনারশিপ গড়ে উঠবে, ভালো খেলবে, সেটা রিঙ্কু সিং হোক, সেটা ডিকক হোক, সেটা নারিন হোক, রাসেল হোক, কারো থেকেই কিছু দেখিনি। তাই কো লিডার ব্যাটিংয়ে ওভাবে আমরা কাউকে পাইনি, এক্সেপশনাল রাহানে, তাই এখানে 3-এ আমরা 1.5 রেট করছি। এরপরে আসছে কো লিডার বোলিংয়ে যদি আমরা কো লিডার দেখি কলকাতায় বরুণ চক্রবর্তীকে নিয়ে তো এক্সপেকটেশন অন্য মাত্রায় ছিল, কারণ সে যেরকম পারফরমেন্স দিয়ে আসছিল তাকে নিয়ে এক্সপেকটেশন থাকাই স্বাভাবিক। বৈভব অরোরা খুব ভালো করেছে, মানে ডিসেন্ট করেছে আর কি। মিচেল স্টার্ককে ছেড়ে দিয়ে কলকাতা মিচেল স্টার্কের জায়গায় যাকে এনেছিল স্পেন্সার জনসনের আমরা কিছুই দেখিনি, যদিও স্পেন্সার জনসনকেও খুব হাইলি রেট করা হয়। সেখানে যদি কো লিডার বোলিং এর দিকে দেখি, একমাত্র বরুণ চক্রবর্তী ছাড়া আর কিছু কিছু ম্যাচে বৈভব অরোরা ছাড়া সেরকম ভাবে কো লিডার কিন্তু আমরা বোলিং এ দেখতে পারিনি। তো সব মিলিয়ে 3-এ কো লিডার বোলিং এ আমরা একই রেট করছি, কারণ এখানে আমরা বরুণ চক্রবর্তী ছাড়া সেরকম কাউকে কলকাতার হয়ে পাইনি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সমস্ত স্কোর যেগুলো আমরা দিয়েছিলাম রেটিং সেগুলোকে যদি যোগ করি, তাহলে আমরা যেটা পাচ্ছি আউট অফ 100-এ 52, অর্থাৎ 10-এ আমরা রেট করলে কলকাতাকে যে রেটিংটা আমরা দিতে পারছি সেটা হচ্ছে 5.2। আফটার 8 ম্যাচ কলকাতাকে আমরা দিতে পারছি 10-এ 5.2, যেটা মোটেও ভালো কিছু নয়। আর কলকাতাকে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোয়ালিফাইও করতে হয়, কলকাতার বাকি আছে এই মুহূর্তে দাঁড়িয়ে 6টা ম্যাচ, 8টা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে, আর 8টায় কলকাতা জিতেছে 3টে ম্যাচ। কলকাতার বাকি যে 6টা ম্যাচ আছে তার মধ্যে থেকে 5টা অন্তত জিততে হবে, তাহলে একটা নেট রান রেটের উপরে একটা আউটসাইড চান্স থাকবে। আর না হলে কলকাতাকে যেটা করতে হবে, 5টা না, বাকি আছে 6টা ম্যাচ, না 6টা ম্যাচ। তো কলকাতায় বাকি 6টা ম্যাচের মধ্যে 6টাই জিততে হবে যদি শিওর ভাবে কোয়ালিফাই করতে হয়। এখন সময় বলবে কলকাতা আদেও কোয়ালিফাই করতে পারে নাকি, কিন্তু ওভারঅল আমরা রেটিং এ যেটা পেলাম আর কলকাতার পারফরমেন্সে যেটা পেলাম, সেখানে কলকাতার কোয়ালিফাই করার চান্স কিন্তু অনেকটাই কম। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর যদি আমাদের এই রেটিং এর মাধ্যমে টিম অ্যানালিসিস তোমার ভালো লেগে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থেকো। আর নেক্সট তোমরা কোন টিম সম্পর্কে মিড সিজন অ্যানালিসিস দেখতে চাও সেটা অবশ্যই আমাদের জানিও।
তাহলে আমরা পরের দিন সেই টিম নিয়ে তোমাদের সামনে আগে অ্যানালিসিস করব, তারপরে অন্য টিম। তো ঠিক আছে, আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।